তো স্টুডেন্ট, আজকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট একটা চ্যাপ্টার ভেক্টর। আমরা আজকে চালু করব ভেক্টর। তো ভেক্টর কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো না, যে রাশির মান এবং দিক বা অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলে। তো এই যদি একটা ভেক্টর রাশি হয় তাকে প্রকাশ করব কি করে না, এই ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য একটা উপরে এরকম দিক দিতে হবে, তবে এটা বুঝিয়ে দিলে এ হলো একটা ভেক্টর। এবার অনেক ধরনের ভেক্টর আছে, সমান ভেক্টর আছে, ঋণাত্মক ভেক্টর আছে। তো সমান ভেক্টর কাকে বলে? যদি দুটি ভেক্টরের মান ও দিক একই হয় তখন তাকে আমরা বলবো সমান ভেক্টর। তো এখানে প্রশ্ন আসছে, আমরা একটা ভেক্টরের মান নির্ণয় করব কি করে না, একটা ভেক্টরের মান নির্ণয় করতে গেলে তার মডটা বার করতে হবে। তাহলে আমাকে এই ভেক্টরের মান নির্ণয় করতে গেলে মড অফ এ বার করতে হবে। তো এবার ঋণাত্মক ভেক্টর কি? যদি দুটি ভেক্টরের মান, ধরো এ আর বি দুটি ভেক্টর, এ আর বি দুটি ভেক্টরের মানটা সমান কিন্তু দিক বা অভিমুখটা আলাদা, তখন আমি বলতে পারবো এ আর বি হলো একে অপরের ঋণাত্মক ভেক্টর। এবার হচ্ছে একক ভেক্টর। একটি ভেক্টরকে একক ভেক্টর কখন বলবো না, যদি ভেক্টরটার মান বা মডিউলাসটা এক হয়। তাহলে মডিউলাস অফ এ যদি এক হয় তখন তাকে আমি বলবো একক ভেক্টর। তো এবার ভেক্টরের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে একটা ভেক্টর কিভাবে প্রকাশ করতে হবে। তো একটা স্থানাঙ্ক যদি থাকে, ধরো 2,3,1 একটা স্থানাঙ্ক আছে, এটা হলো আমার এ বিন্দুর স্থানাঙ্ক। তো আমাকে এটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে হবে। তো তোমরা এখানে বুঝতে পারছো এটা 3 ডাইমেনশনে আছে, কারণ এটা এক্স, এটা ওয়াই, একটা জেড। তো আমি একটা 3 ডাইমেনশনের ভেক্টর ধরে নিলাম। 3 ডাইমেনশন, দেখো এটা একটা 3 ডাইমেনশন, যেখানে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার জেড অক্ষ। তাহলে 3টে ডাইমেনশন আমি পাচ্ছি। তাহলে এক্স অক্ষে কভার যেতে বলছে 2 ঘর, তাহলে এক্স অক্ষ বরাবর আমি এলাম 2 ঘর। এখান থেকে আমি ওয়াই অক্ষ বরাবর কভার যাব 3 ঘর, আর জেড অক্ষ বরাবর 1 ঘর। তো আমি ধরছি আমার এই পেনের নিপটা হচ্ছে সেই বিন্দুটা 2,3,1। তাহলে এটা হলো আমার একটা বিন্দুর স্থানাঙ্ক। এবার স্থানাঙ্ককে আমাকে ভেক্টর আকারে প্রকাশ করতে গেলে একটুখানি কাজ আছে। কি কাজ আছে না, স্থানাঙ্ক যেমন 1 ঘর যাওয়াকে আমরা 1 ঘর ধরি, এখানে ভেক্টরে এক্স অক্ষ বরাবর 1 ঘর যাওয়াকে একক ভেক্টর হিসাবে ধরতে হয়। এটা একটা যদি আমি ভেক্টর ভাবি, তো এই ভেক্টর বরাবর যদি আমি 1 ঘর যাই সেটা হবে তার একক ভেক্টর। তো এক্স অক্ষ বরাবর 1 ঘর যাওয়াকে বলা হচ্ছে আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ। আমি এক্স অক্ষ বরাবর ক ঘর গেছি 2 ঘর, তাহলে আই ক্যাপ আরও আই ক্যাপ 2 আই ক্যাপ। তো যদি আমি 4 ঘর যেতাম তাহলে 4 আই ক্যাপ। এবার ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর যাওয়াকে বলা হয় জে ক্যাপ, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি ক ঘর গেছি 3 ঘর। তো ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম 2,3,4, তো ওয়াই অক্ষ বরাবর আমি ক ঘর গেছি 3 ঘর। তাহলে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর যাওয়া মানে জে ক্যাপ, 3 ঘর যাওয়া মানে 3 জে ক্যাপ। ঠিক একইভাবে জেড অক্ষ বরাবর 1 ঘর যাওয়া মানে বলা হয় কে ক্যাপ। তাহলে জেড অক্ষ বরাবর আমি বলতে পারি একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। ক ঘর গেছি 4 ঘর। তাহলে এলাম 2i, এখান থেকে গেলাম 3j, এখান থেকে গেলাম 4k। তাহলে তখন এই ভেক্টরটাকে এরকম ভাবে প্রকাশ করতে হবে, এটা হয়ে যাবে 2i প্লাস 3j প্লাস 4k। এটা হবে এই বিন্দুর স্থানাঙ্ক,
আর এটা হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এটা হলো আমার স্থানাঙ্ক, এটা হলো আমার অবস্থান ভেক্টর। তো এখানে ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এবার ভেক্টরের যোগ বিয়োগ নিয়মটা একটু দুটো সূত্র মেনে হয়। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো আমরা এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করেই শিখবো কিভাবে করতে হয়। তো ধরো দুই ভাই অনুপম আর রোহন, তাদের বাড়ি হচ্ছে এ। তো রোহন খুব ভালো ছেলে। রোহন আর অনুপম দুজনে মিলে আজকে ঠিক করলো সিনেমা দেখতে যাবে। তো রোহন খুব ভালো ছেলে, সব কথা শোনে। তো বাড়িতে এক চান্সে বলাতেই তারা রাজি হয়ে গেল, বাবা মা, যে সিনেমা দেখতে যাক। তো রোহন গেল ডাইরেক্ট এ থেকে, ধরো একটা বি বিন্দু, সিনেমা হলটা, তার বাড়ি থেকে সিনেমা হলে গেল। অনুপম একটু বদমাস ছেলে, সে এক চান্সে বলাতে বাড়িতে রাজি হলো না। তো তখন সে কি করবে? তখন সে ঘুরপথ অবলম্বন করলো, ডাইরেক্ট সে গেল না। সে প্রথমে বাড়ি থেকে স্কুল গেল, ধরো স্কুল থেকে গেল সে সিনেমা হলে। তাহলে দুজনেরই সরণ কত হচ্ছে? সরণ তোমরা শিখেছো নিশ্চয়ই। সরণ হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করবে আর যেখানে যাত্রা শেষ করবে, সরলরেখা বরাবর যে পথটা হয়, সরলরেখা বরাবর জুড়লে যে পথটা হয় সেটাই হচ্ছে সরণ। তাহলে এক্ষেত্রে রোহনেরও যা সরণ, অনুপম এখান থেকে সিনেমা হলে স্কুলে গেল, স্কুল থেকে সিনেমা হলে এলো, সেই ক্ষেত্রেও সরণ সেম। তাহলে আমি বলতে পারি সরণ অনুযায়ী এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র ফলো করতে গেলে একটা কথা মাথায় রাখবে, আমাকে একটা বিন্দু থেকে একটা বিন্দুতে ডাইরেক্ট যেতে হবে, আর একটা ঘুরপথে যাবে, কিন্তু দুই ক্ষেত্রেই সরণ আমার সেম হবে। আবার কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর বোঝাতে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, স্থানাঙ্ক বোঝাতে নিশ্চয়ই একটা মূল বিন্দুর ব্যবহার হয়, তেমনি অবস্থান ভেক্টর বোঝাতেও একটা মূল বিন্দুর ব্যবহার হবে। ধরো এ একটা বিন্দু ও বি একটা বিন্দু, তো ও হচ্ছে একটা মূল বিন্দু, এটা ও। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর বোঝাতে আমি ব্যবহার করব ও এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বোঝাতে আমি ব্যবহার করব ও বি। তো এখানেও আমার একটা কি এলো? ত্রিভুজ এলো। এক্ষেত্রেও আমাকে সেই একই জিনিস প্রয়োগ করতে হবে, একটা বিন্দু থেকে একটা জায়গায় ডাইরেক্ট যাব আর একটা ভায়া হয়ে যাব। তো আমি ও থেকে বি তে ডাইরেক্ট গেলাম, আর একটা ও থেকে এ তে গেলাম, এ থেকে বি তে গেলাম। তাহলে এক্ষেত্রেও সেই একই জিনিস, ওবি সমান ও এ প্লাস এ বি। তাহলে এখান থেকে আমি এ বি সমান বলতে পারি ও বি মাইনাস ও এ। তাহলে ও বি মানে আমি কি বললাম? বি বিন্দুর অবস্থান ভেক্টর, আর ও এ মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বি মানে কি দাঁড়ালো? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমি যদি একইভাবে অন্য একটা ভেক্টর এক্স ওয়াই ধরতাম, তাহলে ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এক্স বিন্দুর অবস্থান ভেক্টর। তো এবার আসছি আমরা দিক কোসাইন। দিক কোসাইন, তো যারা প্রথম শুনছো কথাটা দিক কোসাইন, তারা ভাবছো কি আবার জিনিস দিক কোসাইন। এটা একটা নতুন জিনিস, যারা 11-এ ফিজিক্স পড়েছো তারা হয়তো জানো, যারা ফাঁকি মেরেছো তারা জানো না। তো তার জন্য আমি দেখাচ্ছি। আমি আবার একটা মডেল দিলাম, দেখো এখানে তিনটে অক্ষ আছে। এখানেও আমার এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ, আর এটি জেড অক্ষ। তো আমি মূল বিন্দু ও থেকে এখানে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে আমার পি। পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার এক্স ওয়াই জেড। তো মূল বিন্দু থেকে পি অবধি একটি রেখা দিয়ে যুক্ত করলাম, দেখো সেটা হচ্ছে এই রেখাটি,
এই রেখাটি হচ্ছে আমার সেই ওপি রেখা। তো ওপি রেখাটি আমি যুক্ত করলাম। তো পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড মানে কি, আমি এক্স অক্ষ বরাবর এসেছি এক্স ঘর, ওয়াই অক্ষ বরাবর উঠেছি ওয়াই ঘর, এখান থেকে জেড অক্ষ বরাবর উঠেছি জেড ঘর। ঠিক আছে, তো এখানে ও একটা বিন্দু মানে মূল বিন্দু, মূল বিন্দু স্থানাঙ্ক নিশ্চয়ই জানো 0 0 0, আর এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তো দুটো বিন্দুর ভেতর দূরত্বর কি ফর্মুলা, দুটো বিন্দুর ভেতর দূরত্বের ফর্মুলা হচ্ছে x2 minus x1 whole square plus y2 minus y1 whole square plus z2 minus z1 whole square। এখানে বিন্দুগুলো কি কি, এখানে বিন্দু, এখানে এখন এখানে দূরত্ব, বিন্দুগুলো কি কি আছে, একটি আছে xyz আর একটি আছে 0 0 0। তাহলে আমার কি হবে x minus 0 whole square plus y minus 0 whole square plus z minus 0 whole square। তাহলে হয়ে গেল সেটা √x square plus y square plus z square। এটা সমান আমি 8 ধরে নিলাম। তো দুদিকে যদি আমি স্কয়ার করে দিই, r স্কয়ার সমান x স্কয়ার plus y স্কয়ার plus z স্কয়ার। তো এবার দেখো আমি কি করলাম, এই পি বিন্দু থেকে, এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি আমি লম্ব টানলাম। তো সেই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যেখানে লম্ব টানলাম সেই বিন্দুটাকে আমি ধরছি এল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। দেখো পি, এটাকে যদি আমি ও বিন্দু জানি আর এটাকে যদি এল ভাবি, তাহলে পি ও এল এক্স অক্ষ বরাবর লম্ব টানার জন্য একটা ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে এখানে এই যে আমার ওপি সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে দেখো একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটার মান আমি ধরে নিলাম আলফা। তাহলে এই কোণটার রেসপেক্টে এইটা আমার কি হচ্ছে ভূমি, এটা কি হচ্ছে আমার অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য কত ধরেছি এখানে আর, এটা আর এটি কত এক্স। তাহলে ভূমি বাই অতিভুজ কি হচ্ছে কস, আর কোণটির মান কত আমার কস আলফা। তাহলে আমি বলতে পারি এখানে কস আলফা সমান এক্স বাই আর। ঠিক একইভাবে এবার আমি ওই বিন্দুটি থেকেই ওয়াই অক্ষের উপর একটি লম্ব টানলাম, ওয়াই অক্ষের উপর একটি লম্ব টানলাম। আবার দেখো এই সরলরেখাটি ওয়াই অক্ষর সঙ্গে দেখো একটা কোণ উৎপন্ন করেছে, আমি ধরলাম এই কোণটি বিটা। তাহলে এক্ষেত্রে যেহেতু আমি এখান থেকে এখানে ওয়াই ঘর এসেছি আর এখান থেকে যেহেতু এর উপর লম্ব টেনেছি, তাহলে এটা যদি ওয়াই হয় নিশ্চয়ই এখান থেকে এই দূরত্বটা ওয়াই হবে। তাহলে এটি হচ্ছে আমার ভূমি আর এইটি হচ্ছে আমার অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আবার একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এইটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এই কোণটার রেসপেক্টে এটা লম্ব, এই কোণটাকে আমি বিটা ধরছি। তাহলে আর এটা হচ্ছে ভূমি, ভূমিটা ওয়াই, এটা অতিভুজ। তাহলে cos বিটা ইজ ইকাল টু ওয়াই বাই আর। ঠিক একইভাবে এবার আমি এই বিন্দুটি থেকে জেড অক্ষর উপর একটি লম্ব টানলাম, দেখো আবার একটি ত্রিভুজ উৎপন্ন হলো, আর এই রেখাটি আবার একটি কোণ উৎপন্ন করলো, আবার একটি কোণ উৎপন্ন করেছে। এই কোণটিকে আমি ধরছি গামা, এটি কার সঙ্গে করেছে জেড অক্ষর সঙ্গে। তাহলে এখন এইটা আমার ভূমি, এটা আমার অতিভুজ। তাহলে কস গামা সমান জেড বাই আর। তো দিক কোসাইন বলছে একটি সরলরেখা তার প্রতিটা ধনাত্মক অক্ষের সঙ্গে যে কোণগুলো উৎপন্ন করবে তার কস ভ্যালুটাই হচ্ছে তার দিক কোসাইন। তো এখানে সরলরেখাটি প্রতিটি অক্ষের সঙ্গে আমি ধরে নিয়েছি আলফা বিটা গামা কোণ উৎপন্ন করেছে, তাহলে কস আলফা কস বিটা কস গামা হলো তার দিক কোসাইন। তো আমি এটাকে এল অক্ষর দ্বারা প্রকাশ করলাম, এটাকে এম অক্ষর দ্বারা প্রকাশ করলাম, এটাকে এন অক্ষর দ্বারা প্রকাশ করলাম। তো দিক কোসাইন হওয়ার একটা শর্ত আছে। তো কি শর্ত না, দেখো আমি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ভ্যালু বার করছি, কত আসছে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানই আর স্কোয়ার আছে, তাহলে এটি হয়ে গেল আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তো একটি সরলরেখার দিক কোসাইন তখনই প্রকাশ করা যাবে যদি তাদের বর্গের সমষ্টি এক হয়, নচেত নয়। তো এবার এই দিক কোসাইন থেকে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে দিক অনুপাত। তো দিক কোসাইনগুলোকেই যখন অনুপাত করব সেটাই হবে তার দিক অনুপাত। তো এখানে এক্স বাই আর, ওয়াই বাই আর ও জেড বাই আর এদেরকে অনুপাত করলে কি আসবে, আর গুলো কেটে যাবে, তাহলে এক্স কমা ওয়াই কমা জেড। তো এটা হয়ে গেল দিক অনুপাত। তো দিক কোসাইন থেকে দিক অনুপাতে কি করে যাওয়া গেল বোঝা গেল। আবার ঠিক একইভাবে দিক অনুপাত থেকে দিক কোসাইনে আসতে গেলে আমার করতে হবে, যেটা দিক অনুপাত দেওয়া আছে এক্স ওয়াই জেড, এক্স বাই রুট ওভার অফ তিনটের বর্গের সমষ্টি, কমা ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটি হয়ে গেল আবার দিক কোসাইন। তাহলে এটি হলো দিক অনুপাত, এটি হলো দিক কোসাইন। তাহলে দিক কোসাইন থেকে দিক অনুপাতে কি করে যাওয়া গেল বোঝা গেল। এরপরও যদি কারোর কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করবে ও কমেন্ট করবে।